দেখছেন স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা সদা জাগ্রত একটি নিউজ, এবং সেই চেতনা থেকে বুদ্ধিজীবী দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ আলোর পথযাত্রী। এই বিষয়টি আমরা কথা বলবো, সেই সঙ্গে আজকের দিনের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা আজকে এই অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, তিনি অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন সোহরাব হাসান, তিনি যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা মূল আলোচনায় যাব এবং অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ আপনাকে দিয়ে শুরু করব। একটা পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশে এখন, রাজনৈতিকভাবে বলেন সব কিছু মিলে একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেখানে শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে পালিত হলো, জাতি তাদের শ্রেষ্ঠ সন্তান স্মরণ করলেন, সব কিছু মিলে আপনি এই যে শ্রদ্ধা করলো জাতি, এখানে কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন কিনা? না, আমি তেমন কোনো পরিবর্তন দেখি না। আপনার এই যে পরিবর্তনের কথা বলেছেন, পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, পরিবর্তনের স্বপ্ন ছিল এবং আছে, কিন্তু পরিবর্তনটা নিয়ে আসতে হলে যা যা কিছু করতে হয় এবং যেসব সমাজে, রাজনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষায়, স্বাস্থ্য ব্যবস্থায়, সব কিছুতে যে পরিবর্তনগুলো আনতে হয়, সেই পরিবর্তন আনা কিন্তু সহজ কাজ নয়। তবে যেটা হচ্ছে যে একবার যদি আমরা চিন্তা করতে পারি, দি ওয়ার্ক ইজ হাফ ডান, অর্থাৎ পরিবর্তনের কথা ভাবলাম, পরিবর্তনের স্বপ্ন দেখলাম, পরিবর্তন সম্পর্কে প্রতিজ্ঞা ব্যক্ত করলাম, এর মধ্য দিয়ে কিন্তু পরিবর্তনটা নিয়ে আসার জন্য যেই কাজ, সেই কাজের অর্ধেক সম্পূর্ণ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে যথার্থভাবে ট্রান্সলেট করা ইনটু অ্যাকশন, এবং সেটা করতে পারলে আমরা পরিবর্তনটা অর্থবহ হবে। এখন বুদ্ধিজীবী দিবস পালনে তেমন কোনো পরিবর্তন হয়েছে কি না, সেইটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার মনে হয় না যে খুব বড় ধরনের পরিবর্তন কিছু হয়েছে। যেগুলো রিচুয়ালস, অর্থাৎ এই আপনার বুদ্ধিজীবী কী বলে স্মৃতিসৌধে যাওয়া, পুষ্পমাল্য দেওয়া, পত্রিকায় বিশেষভাবে বুদ্ধিজীবীদের সঙ্গে সংবাদ পরিবেশন করা, এগুলো সবই কিন্তু আগের মতোই হচ্ছে। তফাৎটা হচ্ছে যে এক সময় এখানে দেখতাম তৎকালীন যে সরকার প্রধান শেখ হাসিনার প্রাধান্য, বা এক সময় খালেদা জিয়ার প্রাধান্য ছিল, এখন দেখছি প্রফেসর ইউনূসের এক ধরনের প্রাধান্য। কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে মুক্ত পরিবেশে এই দিনটি পালন, এবং এটা করতে গিয়ে বিরোধী পক্ষ যাতে বাধার সম্মুখীন না হয়। অতীতে কিন্তু কিছু আপত্তিকর এবং বিশৃঙ্খল ঘটনাও কিন্তু ঘটেছে। হ্যাঁ, বিরোধী পক্ষের উপর কিছু ধরনের হামলা, আক্রমণ করা, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। এবার সেই ধরনের নেতিবাচক যেসব ঘটনা, সেগুলো আমরা লক্ষ্য করি না। এটা ভালো দিক। সামনের দিনগুলোতে এই ধারা আরও শক্তিশালী হবে, অব্যাহত থাকবে, সেটাই আশা করি। এখন আমি আমার যে ব্যক্তিগত শ্রদ্ধা এই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি, সেটা নিবেদন করতে গিয়ে তাদের কিছু নাম আমি স্মরণ করতে চাই। এদের মধ্যে রয়েছেন, এবং এদের সবাই আমার কম বেশি আমার ছাত্র জীবনে, ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের পরিচিত মানুষ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও যারা, তাদের সঙ্গেও এক ধরনের পরিচয় আমার ছিল। এদের মধ্যে রয়েছেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব, প্রফেসর মনির চৌধুরী, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, শহীদুল্লাহ কায়সার, সিরাজউদ্দিন হোসেন, আনোয়ার পাশা, এস এ রাশিদুল হাসান, আলতাফ মাহমুদ, মুফাজ্জল হায়দার চৌধুরী, আব্দুল আলিম চৌধুরী চক্ষু বিশেষজ্ঞ, গিয়াসউদ্দিন আহমদ, নিজামুদ্দিন আহমদ, ফজলে রাব্বি, মেহেরুন্নেসা, সেলিমা পারভিন, এবং আরও একটি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ডাক্তার মর্তুজা। তিনি আমাদের চিকিৎসক ছিলেন, এবং তিনি একজন নিবেদিত প্রাণ বামপন্থী আদর্শবাদী লড়াকু একজন মানুষ ছিলেন। তিনি শুধু যে ডাক্তারি করেছেন তা না, তার পাশাপাশি তিনি কিন্তু এই যে বই লেখা এবং ছাত্রদের চিকিৎসা করতে গিয়ে তাদেরকে বলা, তোমার রোগের অর্ধেক কারণ সমাজ, আর অর্ধেক কারণ তুমি নিজে, এবং তুমি সুস্থ হতে গেলে সমাজকে সুস্থ করতে হবে, তোমার নিজের চিন্তা ভাবনাকেও পরিষ্কার করতে হবে। আসলে
আমাদের দেশে বা যে কোনো দেশে যেই রোগ শোক আমরা দেখি তার একটা বড় অংশ হচ্ছে যেটাকে বলে কমিউনিটি অ্যাকোয়ার্ড ডিজিজ, এবং এই কমিউনিটিকে যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি তাহলে অনেক রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পাই। তো মর্তুজা সাহেবকে, ডক্টর মর্তুজাকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, এবং তিনি গল্প উপন্যাস লিখেছেন, তিনি অনুবাদ করেছেন, অনেক কিছু কাজ করেছেন, যেটা আমাদের খুব কম ডাক্তারই এটা করে থাকেন। এর পাশাপাশি আরও অন্যান্যদের কথা হয়তো বলা যায়, প্রত্যেকের কথাই জানি যার যার নিজস্ব ক্ষেত্রে অবদান ছিল, এবং এদের কেউ কেউ শিল্প সাহিত্যের ক্ষেত্রে অবদান রেখেছেন, কেউ কেউ দর্শনের ক্ষেত্রে অবদান রেখেছেন, কেউ বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রেখেছেন, নানাভাবে তারা অবদান রেখেছেন। সঙ্গে সঙ্গে তাদের সবচেয়ে বড় গুণ যেটা ছিল সেটা হলো যে জন স্টুয়ার্ট মিল যে কথাটা বলেছে, জিনিয়াস হ্যাজ এ টেন্ডেন্সি টু ব্রেক দি এক্সিস্টিং কাস্টমস অফ দি সোসাইটি। সমাজটাকে বদলানোর যে চিন্তা, সেই চিন্তা এদের মধ্যে ছিল। এবং 47-70 পাকিস্তানে যেভাবে আপনার এই তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে যে শোষণ নিষ্পেষণ হচ্ছিল, বঞ্চনা হচ্ছিল, সার্বিকভাবে গণতন্ত্রহীনতা ছিল এবং স্বাধিকারহীনতা ছিল, এইগুলোর বিরুদ্ধেই কিন্তু এরা কম বেশি তাদের লেখনীতে, তাদের বক্তব্যে, তাদের প্রবন্ধে বা কোনো পত্রিকার বিশেষ সংখ্যার লেখায় তারা কিন্তু তাদের চিন্তাভাবনার প্রতিফলন ঘটিয়েছেন। এবং এর ফলে কিন্তু আমরা আজকাল একটা কথা খুব জোরদার হয়েছে, খুব আলোচিত হয়, সেটা হচ্ছে একটা বয়ান তারা সৃষ্টি করেছেন। এই বয়ানটা হচ্ছে পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে বয়ান। তারপরে এখন যেটা প্রশ্ন, আজকে তারা চলে গেছেন এবং তাদের শূন্যতা পূরণ হয়েছে কিনা সেটা চিন্তার বিষয়। এবং পাশাপাশি আমরা এটাও দেখি, বাংলাদেশে অনেকে বলেন যে মেধা শূন্য করার জন্য হয়েছিল। হ্যাঁ, সাময়িকভাবে তো কিছু সংকট সৃষ্টি হয়েছিল, কিন্তু বাংলাদেশে গত 53-54 বছরে প্রচুর জ্ঞানী মানুষের সৃষ্টি হয়েছে, প্রচুর বিশেষজ্ঞের সৃষ্টি হয়েছে, প্রচুর বড় বড় ডাক্তার, তারপরে বিজ্ঞানী, এদেরও সৃষ্টি হয়েছে। কিন্তু যেটা নেই সেটা হচ্ছে যে আইনস্টাইনেরও কিছু সমাজ চিন্তা ছিল, বার্টন রাসেলের তো অবশ্যই ছিল, আরও অনেকের ছিল। একেবারে আদি গ্রিক ফিলসফিতে যদি আমরা যাই, সেখানে সক্রেটিসের ছিল, যে কারণে সক্রেটিসকে হত্যা করা হয় হ্যামলক বিষ পান করিয়ে। তো এরা সবাই যারা নাকি মহৎ ব্যক্তি এবং সমাজের উচ্চ চিন্তার মানুষ, তারা কিন্তু সমাজ বদলানোর জন্য কাজ করেন। তা আজকে যেটা আমি আমার অনেক দুঃখের সঙ্গে, হতাশার সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে সেই রকম সমাজ সচেতন বুদ্ধিজীবী দেখি না। এবং যাদেরকে দেখি তারা অনেক লেখাপড়া জানেন, অনেক কিছু করেন, অনেক বড় বড় সাংবাদিকও এর মধ্যে আছেন। সৌরভ ভাই যদি কিছু মনে না করেন তাইলে বলবো, সেটা হচ্ছে একটা যেটা বলে তোষামদের বুদ্ধিজীবিতা চালু হয়েছে। এইটা খুবই দুঃখজনক। সেই জায়গায় যদি সত্য কথনের, প্রতিবাদের, এবং ওই যে বলছেন আপনার সিগনেচার টিউন হচ্ছে আলোর পথযাত্রী, সেই আলোর পথযাত্রী হওয়ার জন্য যদি, অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোর পথে যাওয়ার জন্য যদি সুযোগ সৃষ্টি করা, অবকাশ সৃষ্টি করা, পরিবেশ সৃষ্টি করা, এর জন্য যদি তারা কথা বলতেন, তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হতো। এর আরেকটা কথা বলি, এই বুদ্ধিজীবীরা কিন্তু 14ই ডিসেম্বরে সীমাবদ্ধ নন, যাদেরকে আমরা হারিয়েছি। 25শে মার্চের কালো রাত থেকেই কিন্তু বুদ্ধিজীবী নিধন শুরু হয়েছে, এবং সেটা শেষ পর্যন্ত অব্যাহত ছিল এই 9 মাস। এবং শুধু ঢাকাতে নয়, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়, সিলেটে, খুলনায়, রাজশাহীতে, চট্টগ্রামে, সেখানেও কিন্তু বেশ কিছু আবার আসবো আপনার কাছে। আমাদের সৌরভ হাসান, আপনার কাছে আসতে চাই। ডক্টর মাহবুবুল্লাহ যেমনটি বলছিলেন যে এখনকার বুদ্ধিজীবী নিয়ে কথা বলছিলেন, আমি একটু আপনার কাছে এই সূত্র ধরেই জানতে চাই, যে প্রসঙ্গ এলো এই সময়ে এসে বুদ্ধিজীবীদের প্রতি, আমরা যাদের বুদ্ধিজীবী বলি, তাদের প্রতি কি মানুষের একটু আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা একটু আগের মতো বা আগের চেয়ে একটু কমতি হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং মাহুল ভাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমাদের শ্রদ্ধা। কিন্তু একই সঙ্গে এই শ্রদ্ধা জানানো তো শুধু আনুষ্ঠানিকতা নয়, শুধু ফুল দেওয়া নয়, শুধু তাদের সম্পর্কে লেখা নয়, তারা কি আদর্শ ধারণ করতেন, কি চিন্তা করতেন, সেটা আমরা কতটা অনুসরণ করি, কতটা ধারণ করি, সেটি কিন্তু মৌলিক প্রশ্ন। সেক্ষেত্রে যদি বলেন 53 বছরে
আমরা কতজন স্বাধীন চেতা, আপোষহীন এবং সত্যনিষ্ঠ বুদ্ধিজীবী বা বুদ্ধি ধারণ করে সবাই বাঁচে, বুদ্ধি ধারণ করেই বাঁচতে হয়, কিন্তু বুদ্ধিজীবী শ্রেণী যারা চিন্তা করেন, যারা সমাজকে এগিয়ে নেন, সেরকম মানুষ কিন্তু কমে যাচ্ছে, দুর্লভ হয়ে যাচ্ছে। এ ঠিক, সেটি আমি যে পেশায় আছি সেই পেশায় মাহবুবুল্লাহ ভাই শিক্ষকতা করতেন দীর্ঘদিন। শিক্ষকতায় বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র দেখুন গত 15 বছর, তার আগের যদি আরও 15 বছর ধরুন, মানে আশা রাখার জায়গা খুব কম। এখন এটা কেন হলো? রাষ্ট্রের যারা মালিক মুক্তার, তারা চান সবসময় একদল তোষামতকারী। বুদ্ধিজীবীরা কেন সেই তোষামদের দলে ভিড়বেন? আজকে এই যে ছাত্রগণ অভ্যুত্থান হলো, তারপর তো বিশ্ববিদ্যালয়গুলোতে এই চিত্র হওয়ার কথা না, যে একদল অন্তরালে চলে যাবে, একদল মঞ্চে থাকবে, এবং 5 আগস্টের আগে একদল মঞ্চে ছিল আর একদল অন্তরালে ছিল। বিশ্ববিদ্যালয়ে তার নিজস্ব স্বকীয়তা থাকবে, তার এমনকি সুপ্রিম কোর্ট অঙ্গন, সাংবাদিকতা অঙ্গন, মানে এটি একদম খুবই হতাশার। মানে আলো দেখানোর তো অনেক দূরের কথা, নতুন প্রজন্মকে আমরা কি দেখাচ্ছি, কি বলছি তাদের কাছে, তারা তো আমাদের এক ধরনের অশ্রদ্ধা করার মতো। আপনি বলছেন শ্রদ্ধা কমে যাচ্ছে শুধু নয়, যেসব সংবাদ মাধ্যমে যেসব খবর বেরোচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার তো এ ধরনের আত্মজিজ্ঞাসার মধ্যে বুদ্ধিজীবীরা পড়েছেন। 90-এ পড়েছেন, 75-এ পড়েছেন, তার আগে স্বাধীনতার পর পড়েছেন। একটা হচ্ছে সমাজের ভয় ও প্রলোভন যে সমাজে তীব্র হয়, সেই সমাজে কিন্তু স্বাধীন স্বকীয়তা নিয়ে চলা খুব কঠিন, যে কোনো একজন নিরীহ মানুষের, একজন সাধারণ মানুষেরও, বুদ্ধিজীবীদের তো বটেই। কারণ ভিন্ন কণ্ঠস্বর, বিরোধী কণ্ঠস্বর শুনতে চায় না রাষ্ট্র। আর আমরা রাষ্ট্র মানে রাষ্ট্রের যারা ক্ষমতাধর, তারা মনে করে এটি হলো দেশদ্রোহিতা। তো এই ধরনের ধারণা, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়ে আসছে, এখন পরিবর্তনটা কি হবে, যেটি মাহবুবুল্লাহ ভাইকে জিজ্ঞেস করেছিলেন, আসলেই তো আমরা মৌলিক ক্ষেত্রে পরিবর্তন দেখি না। যে ধারা চলছিল তার আমরা শুধু কুশীলভ বদল হতে দেখি, কিন্তু সত্যিকারভাবে দেশকে এগিয়ে নেওয়া মানে দেশের মানুষকে এগিয়ে নেওয়া, সবাইকে নিয়ে চলা, সেটি আমরা কবে করতে পারবো? একটা নির্বাচন হবে, একটি সরকার হবে, সরকার তার মতো চলবে, ভালো চললে সাধুবাদ জানাবো, মন্দ চললে রাস্তায় আবার মানুষ নামবে। মানে এটা কত, আপনি স্বাধীনতার আগে 24 বছরের লড়াই, এখন 53 বছরের লড়াই, তো একটা জাতি তো ওই লড়াইয়ের মধ্যেই চলে গেল রাজপথে। যেটি বুদ্ধিজীবীদের প্রধান দায়িত্ব, যে মননশীলতা, চিন্তাশীলতা, আপনার সৃজনশীলতা, মানুষকে নতুন কিছু দেওয়া, নতুন কিছু চিন্তা দেওয়া, নতুন কিছু ভাবনা দেওয়া, এবং পুরানো ভাবনাগুলো কেন অগ্রাহ্য, কেন পরিত্যাজ্য, সেটি বলা। এখন সেটা যদি না বলে, সবাই যদি মানে কি বলে, গতানুগতিকতার অনুসারী হয়, এবং রাষ্ট্র যেভাবে চিন্তা করতে শেখায়, রাষ্ট্র মানে ক্ষমতা, সেভাবে যদি করে, তার পরিণতি তো ভালো হয় না। সেটা আমরা নিকট অতীতে দেখেছি, সুদূর অতীতেও দেখেছি। এর থেকে বেরিয়ে আসা, সেক্ষেত্রে তরুণরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমরা চাইব না যে প্রবীণদের সম্পর্কে যেসব অভিযোগ, সুবিধাবাদীদের, বৈরিতার, অন্যকে সহ্য না করার, সেটি তরুণরা করবে না। তরুণরা সবাইকে একত্র করতে পেরেছিল বলে কিন্তু এই জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানকে ধরে রাখতে হলে আরও বেশি কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হবে, সংগ্রামকে এগিয়ে নিতে হবে। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, তরুণরা এই 2024-এর যে গণ অভ্যুত্থান, একে দ্বিতীয় স্বাধীনতা বলছেন, এবং দ্বিতীয় স্বাধীনতা বলেই তারা পরিচয় দিচ্ছেন। এই যে তাদের যে চেতনা বা দ্বিতীয় স্বাধীনতা যারা বলছেন, সেখানে আপনি মুক্তিযুদ্ধ বা এই যে 14 ডিসেম্বর, এই চেতনাটা কিভাবে দেখেন এখানে? না, শুনুন, কথা হচ্ছে
তারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে, তারা একটা বিরাট পরিবর্তনের কথা বলছে, তার সঙ্গে মুক্তিযুদ্ধের আদর্শের বা লক্ষ্যের কোনো বিরোধ আমি সেভাবে দেখি না। মুক্তিযুদ্ধের আদর্শ কী ছিল? সাম্য, তারপরে ছিল আপনার সামাজিক ন্যায় বিচার এবং আপনার মানবিক মর্যাদা। এই যে তিনটা জিনিস, সেখানে এরা বলেছে তাদের আন্দোলন হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। এখন তারা বৈষম্যের বিরুদ্ধে কতটা জনমত গঠন করতে পেরেছে, কতটা পারেনি, সেটা অন্য আলোচনার বিষয়। কিন্তু তারা যে বলল তাদের আন্দোলনটা বৈষম্য বিরোধী, তার মধ্য দিয়েই কিন্তু তারা এই মুক্তিযুদ্ধের একটা চেতনাকে ধারণ করার বৈশিষ্ট্য তারা নিয়ে এসছে। দ্বিতীয়ত আসেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বা ইনসাফ প্রতিষ্ঠা করা, যেটা আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা যে লেখা ছিল সেখানে যারা ড্রাফট করেছিলেন তারা এর মধ্যে দিয়েছেন জিনিসটা। সেটা হলো যে এই যে ন্যায় বিচারের কথা আমরা বলি, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে হবে না। আর ন্যায় বিচারটা একটা বিশাল ক্যানভাসে দেখার বিষয় আছে। সেটা হলো যে খালি যে আপনি হাইকোর্টের কাছ থেকে, সুপ্রিম কোর্টের কাছ থেকে ন্যায় বিচার পাবেন তা নয়। ন্যায় বিচারের অন্য অনেকগুলো বিষয় আছে। সেটা হচ্ছে সমাজে, এবং সেখানে নারীরা পুরুষের মতো নয় বিচার পাচ্ছে কিনা, সমাজের যারা সর্বহারা মানুষ বা যারা নিচের তলার মানুষ বা যারা কি বলে সাবালটার্ন, তারা পাচ্ছে কিনা, তাদের প্রতি সুবিচার করা হচ্ছে কিনা। তাই সামাজিক সুবিচারেরও একটা ব্যাপার আছে। আবার পরিবারের ভিতরেও কিন্তু সুবিচারের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, যারা জেন্ডার নিয়ে আলোচনা করেন তারা বলেন যে পরিবারের ভিতরে এইসব দেশে, এমনকি উন্নত দেশেও, হ্যাঁ, মায়েরা বোনেরা পুরুষদের চাইতে ভাইদের তুলনায় তারা কম খান। আমি ন্যায় বিচারের কথাটা এই জন্য তুলছি যে ন্যায় বিচার একটা বিশাল ক্যানভাসে আমাদেরকে চিন্তা করতে হবে, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আজকের এই দিন থেকে টিল দি এন্ড অফ দি ওয়ার্ল্ড, রোজ কেয়ামত পর্যন্ত আমাদেরকে কিন্তু এর জন্য কাজ করে যেতে হবে। কারণ সমাজ যত এগোবে, সেই এগোনোর মধ্য দিয়ে প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন পরিস্থিতির সৃষ্টি হবে। সেই পরিস্থিতি আবার নতুন ধরনের কি বলে ইনইকুয়ালিটির জন্ম দিবে, অবিচারের জন্ম দিবে। সেই অবিচারগুলোকে রোধ করতে হবে। এটা খুব ফিলসফিক্যাল কথা। আমার মনে হয় না যে এইসব আলোচনা খুব বেশি মানুষ খুব পছন্দ করে, তারপরেও আমি বলছি। তো সেই দিক থেকে তো নিঃসন্দেহে আমাদেরকে বলতে হবে যে এই আন্দোলনে আশাবাদী হওয়ার অনেক কারণ আছে। এছাড়া এরা যে গ্রাফিতি দেওয়ালে লিখেছে, সে প্রত্যেকটার আহ্বান, প্রত্যেকটার বাণী কিন্তু অত্যন্ত প্রগতিশীল এবং এতে আশাবাদী হওয়ার আছে। তবে এটাও সত্য কথা, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে অতীতের তুলনায় নতুন নতুন সামাজিক শক্তি কিন্তু সামনে এসছে, এবং অ্যাপারেন্টলি মনে হতে পারে বা আমরা দৃশ্যত দেখছি যে একটার সঙ্গে আরেকটার হয়তো বিরোধও আছে। তো এইখানে যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবেন আগামী দিনে বা এখন যারা আছেন, তাদেরকে এই সব পরস্পর বিরোধী যে চিন্তাভাবনা বা লক্ষ্য উদ্দেশ্য, এগুলোকে হ্যান্ডেল করার মতো মানে রাজনৈতিক প্রাজ্ঞতা তাদের থাকতে হবে। যেটা আমি বলি, মাও জেদুং একটা লেখা লিখেছিলেন অন ম্যাটার্স অফ হ্যান্ডলিং কন্ট্রাডিকশনস ইন দি সোসাইটি। সোসাইটিতে কন্ট্রাডিকশন, বিরোধ থাকবেই, কিন্তু যারা দেশ শাসন করবেন, দেশের দায়িত্ব যারা পালন করবেন, তাদেরকে জানতে হবে কিভাবে বিরোধগুলোকে মানে সাংঘর্ষিক না করে সেটা একটা সমাধানের পথে যাওয়া যায়। দুজন দর্শক আছেন, একটু নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি নামটি বলে প্রস্তুতি করুন। আলামিন, রংপুর মিঠাপুকুর থেকে। জি, আমার প্রশ্ন হলো 1971 সালের 14 ডিসেম্বর পাক হানাদার বাহিনীর সঙ্গে দেশীয় দস্যুদের সমন্বয়ে, মানে আলবদর, আল শামস, রাজাকারের সমন্বয়ে এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হলো। তারা নিশ্চিত পরাজয় জেনেছে, কিন্তু তাদের লক্ষ্য ছিল দেশকে বুদ্ধি শূন্য করাই তাদের লক্ষ্য ছিল। এই বুদ্ধিজীবী দিবসে সেই দেশীয় দোসররা অন্য কোনো ব্যানারে বুদ্ধিজীবীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেছে কিনা, যদি শ্রদ্ধা জ্ঞাপন করেই থাকে তাহলে সেটা কতটা শোভনীয়, এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকার কাজে হাত দিতে পারে, তাহলে রাজাকার, আলবদর, আল শামসের তালিকা কেন করতে পারবেন না? জি, ধন্যবাদ। আরেকজন আছেন। হ্যালো, সালাম স্যার। জি, আপনার নামটি বলে প্রস্তুতি করুন। জি,
আসসালামু স্যার, আমি শাহজাহান কবির, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। জি শাহজাহান সাহেব বলেন। সম্মানিত অতিথি দুজনের কাছে আমার ছোট দুটো প্রশ্ন। গত 53 বছরে সরকার পরিবর্তনের সাথে সাথে ইতিহাসও পরিবর্তন হয় কেন? অপর প্রশ্ন, এই যে 25শে জানুয়ারি 75 হইতে 6 ডিসেম্বর 90 পর্যন্ত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রেসিডেন্ট 6 জন। নাম্বার 1 শেখ মুজিব, নাম্বার 2 খন্দকার মোশতাক, নাম্বার 3 চিফ জাস্টিস ASM সাহেব, নাম্বার 4 জিয়াউর রহমান, নাম্বার 5 জাস্টিস সাত্তার, নাম্বার 6 জেনারেল এরশাদ। তার মধ্যে খন্দকার মোশতাক এবং সাহেবের নাম ছবি বঙ্গভবনের নাম নেই কেন? সোহরাব হাসান, আপনার কাছে আসবে। একজন দর্শক ফোন করেছেন, তিনি যদি জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে এই প্রতিটা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেন মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার পরিবর্তন হয়। ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন ওই দর্শক। ইতিহাস কে লিখবেন? ইতিহাসবিদরা লিখবেন, এবং নিকট অতীতের ইতিহাস লেখা কঠিন। প্রথমত হচ্ছে তার তথ্য উপাত্ত পাওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা ইতিহাসের নায়ক এবং খলনায়ক তাদের জীবিত অবস্থায় বা তাদের কাছাকাছি সময়ে অনেকেই অনেক কিছু লিখতে পারেন না বা লিখতে সাহস পান না। এখন আমাদের এখানে ইতিহাস লেখে তো সরকার। সরকার যখন ইতিহাস লেখে, সরকারের মতো ইতিহাস লেখে, ওই সরকারের রাজনৈতিক ধ্যান ধারণা সেটি প্রতিফলিত হয়। এ কারণেই আমরা রাজনৈতিক পরিবর্তনের পর ইতিহাস পরিবর্তন দেখি। কিন্তু ইতিহাস যদি, যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ একটা গণযুদ্ধ ছিল। এই যুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, এটি ঠিক, কিন্তু আওয়ামী লীগের মধ্যেও নানা পন্থা ছিল। কিন্তু অন্য সবার যে অবদান সেটা স্বীকার করতে হবে। কিন্তু আমাদের এখানে হচ্ছে অস্বীকৃতির ইতিহাস। মানে আমি কি করেছি তার চেয়েও বেশি জানাতে চায় যে অমুকে করেনি, মানে অমুক পক্ষ। এই যে পক্ষ বিপক্ষ, ইতিহাসে তো পক্ষ বিপক্ষ হবে না, এ তো রাজার কাহিনী না, এটা হচ্ছে জনযুদ্ধের কাহিনী, জনগণের সংগ্রামের কাহিনী। সুতরাং সেখানে সবাইকে জায়গা দিতে হবে। কাউকে ছোট করার জন্য, কাউকে বড় করতে কাউকে ছোট করা প্রয়োজন নেই, আবার বড়কে ছোট করার জন্যও ছোটকে বড় করার প্রয়োজন নেই বা হওয়া উচিত নয়। কিন্তু আমাদের ইতিহাসে এই কি বলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এবং এটি কবে শেষ হবে আমরা জানি না। সুতরাং অপেক্ষা করি যে একটি আমরা বস্তুনিষ্ঠ ইতিহাস পাবো। আচ্ছা, অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, দর্শক একজন প্রশ্ন ছিল যে মুক্তিযুদ্ধের তালিকা তৈরি করা হয়, রাজাকারের তালিকা কেন তৈরি করা হয় না? আমরা যত রকমের তালিকা আছে সবই করতে পারি, কিন্তু সেই তালিকা যদি বস্তুনিষ্ঠ না হয় তাহলে কিন্তু সেই তালিকা নিয়ে আবার নতুন করে দ্বন্দ্ব সংঘাতের সূচনা হবে। যে কারণে আজকে এত বছর পর মুক্তিযোদ্ধার যে তালিকাটা হয়েছে সেই তালিকা সম্বন্ধে আমরা কেউই সন্দেহমুক্ত নই, এবং প্রত্যেকেরই অভিযোগ আছে যে এইখানে যারা মুক্তিযোদ্ধা নয় সেই রকম লোকদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তালিকায় তাদের নাম নিয়ে আসা হয়েছে। আবার এমন সব লোকও আছেন যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, বড় দায়িত্ব পালন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু তারা মুক্তিযুদ্ধের তালিকায় তাদের নাম থাকার জন্য তারা কিন্তু সেভাবে চেষ্টা করেননি। এইরকম মহৎ মানুষও কিন্তু আমাদের দেশে আছে, এবং এদের নাম যোদ্ধার তালিকার মধ্যে কিন্তু নাই। রাজাকারের তালিকা বলছেন, যে রাজাকারের তালিকা কেন তৈরি করা হয় না? না, একই ঘটনা। এখন কেউ বলবে উনি রাজাকার, আরেকজন বলবে ও রাজাকার, এবং রাজাকারের তালিকা নিয়েও কিন্তু রাজনীতি হবে। রাজনীতি হবে না তা না। সেই জন্যই আমি বললাম যে আপনি যত রকম তালিকা চান করতে পারেন, কিন্তু আপনাকে নিশ্চয়তা দিতে হবে যে তালিকাগুলো বস্তুনিষ্ঠ এবং তালিকাগুলো দেশের জন্য, সমাজের জন্য প্রয়োজন। আচ্ছা, সৌরভ হাসান, এই সূত্রে আমার একটা প্রশ্ন, যে আমরা বলছিলাম যে ইতিহাস বিকৃতি, বারবার মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করা হয়। এখন যে পরিবর্তনটা বাংলাদেশে এসছে, এই সময় কি আর প্রত্যাশাটা করা যায় এর পরে বাংলাদেশের ইতিহাস পরিবর্তিত হবে না? সেটি নির্ভর করবে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন, ভবিষ্যতে দেবেন, তাদের
মনোভঙ্গির উপর, তাদের চিন্তা চেতনার উপর, তারা যদি সবাইকে অন্তর্ভুক্ত করতে চান, যে ইতিহাসে অন্তর্ভুক্ত, সমাজে অন্তর্ভুক্ত, রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্ত। রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্ত মানে সবাইকে তো আর উপদেষ্টাও বানাবে না, মন্ত্রীও বানাবে না, এমপিও বানাবে না, কিন্তু সবাই যাতে কথা বলতে পারে, তার নিজের অধিকারের কথা, নিজের চিন্তার কথা, এবং রাষ্ট্র যেটা করেছে সেটা যদি ভুল হয়ে থাকে সেটা যাতে বলতে পারে যে এটা ভুল। এখন যেটি হচ্ছে যে আমরা একটা ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি। অনেকেই বলছেন যে আবার কোনো ভয়ের সংস্কৃতিতে ফিরে না যায়, বা এরকম নানা রকম, যেমন ভয়ের সংস্কৃতি শুধু যে রাজনৈতিকভাবে তা না, সাংস্কৃতিকভাবে নারীর অধিকারের প্রশ্নে, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংখ্যালঘুদের অধিকারের প্রশ্নে, তাদের নিরাপত্তার প্রশ্নে, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু নানা রকম প্রচার হচ্ছে। ভারত এখানকার সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে করছে, অতি প্রচার করেছে, অপপ্রচার চালাচ্ছে, তার আমরা নিন্দা করি, বিরোধিতা করি। কিন্তু আমাদের এখানে ঘটনা যেটা ঘটেছে সেটাকে অস্বীকার করার ঠিক হবে না, কারণ সত্য অস্বীকার করলে এর মূল্য দিতে হয়, যেটি বিগত সরকারের আমলে হয়েছে। এই নিয়ে কি আপনি কিছু বলবেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ? না, বলার তো অনেক কিছু ছিল, বিশেষ করে ইতিহাস নিয়ে। ইতিহাস তো আমরা যতদূর জানি, লোকে বলে, বিশেষজ্ঞরা বলেন, হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য ভিক্টরস। যারা জয়ী হয় তারাই ইতিহাসটা লেখে, কারণ জয়ী হওয়া মানেই হচ্ছে তাদের হাতে একটা ক্ষমতা এসে যায়, তখন সেই ক্ষমতাকে ভিত্তি করে, পুঁজি করে তারা এমন একটা বয়ান তৈরি করার চেষ্টা করে ইতিহাসের, যে বয়ানটা তাদের স্বার্থের পক্ষে যায়। এখন বেশি কিছু বলবো না, সেটা হচ্ছে আমাদের দেশে যারাই ক্ষমতায় ছিলেন তারাই চেষ্টা করেছেন যে ইতিহাস তাদের মতো করে লেখার জন্য, এবং তারা একটা একপাক্ষিক ইতিহাস লেখার চেষ্টা করেছেন, সেখানে বস্তুনিষ্ঠতা এইসবের কোনো সুযোগ ছিল না। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে চাই। এশিয়াটিক সোসাইটি, তার কাজ হচ্ছে ইতিহাস এবং এই অঞ্চলের সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে গবেষণা করা, চিন্তাভাবনা করা, কিন্তু এশিয়াটিক সোসাইটিও পরিচালিত হয় একটা নির্বাচিত কমিটির দ্বারা। সেই কমিটিতে যারা রাজনৈতিকভাবে প্রাধান্য বিস্তার করে তাদের মতো করে গবেষণার এজেন্ডা নির্ধারণ করা হয়, তাদের মতো করে সেই ইতিহাসের বই রচনা করা হয়। তো আমাদের দুর্ভাগ্য, এবং অনেক দেশেই সেটা হচ্ছে যে ইতিহাস কখনো পরিশুদ্ধ সেভাবে হয় না, এবং মানে ইতিহাসকে যার মতো করে ক্ষমতাধর গোষ্ঠীরা যার মতো করে তৈরি করার চেষ্টা করে, এবং এর মধ্য থেকেই কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে সত্যতা কোথায় লুকিয়ে আছে। সেই চেষ্টাটা নিশ্চয়ই সমাজে নিবেদিত প্রাণ মানুষ, আজকে আমরা বুদ্ধিজীবী দিবস পালন করছি, আমরা সেই ধরনের বুদ্ধিজীবী চাই, যেই বুদ্ধিজীবী আবার ইংরেজিতে বলে ইন্টেলেকচুয়াল, আর ইন্টেলেকচুয়ালের বাংলা কিন্তু বুদ্ধিজীবী নয়। বুদ্ধিজীবী শব্দটা বললেই যেটা হয় সেটা হচ্ছে যে বুদ্ধির উপর নির্ভর করে যারা জীবিকা নির্বাহ করে। আসলে ইন্টেলেকচুয়াল কিন্তু এই জীবিকা নির্বাহ করার জন্য যে তার মানে জ্ঞান চর্চা করেন তা কিন্তু না। তো আরেকটা শব্দ আছে, সেটা হলো ইন্টেলেক্ট ওয়ার্কার। ইন্টেলেক্ট ওয়ার্কাররা হচ্ছে ওই বুদ্ধি বেচা, হ্যাঁ, একজন লয়ার, খুব বড় লয়ার, অনেক বুদ্ধি তার মাথায়, কিন্তু সেটা কি করেন, কোনো কিছুকে সত্য প্রমাণ করা বা কোনো কিছুকে মিথ্যা প্রমাণ করা তার জন্য। কিন্তু তার বাইরে এসে যিনি কিভাবে ন্যায়নিষ্ঠ আইন তৈরি হবে সেই সম্পর্কে যিনি কাজ করেন, কথা বলেন, জনমত সৃষ্টি করেন, তিনি হচ্ছেন সত্যিকারের মানে ওই আইন অঙ্গনের ভালো বুদ্ধিজীবী। তো এই জন্য আমাদেরকে ভাই খুব সাবধানের সঙ্গে এগোতে হবে, এবং প্রতি পদে পদে পদস্খলনের কিন্তু সম্ভাবনা আছে। এই যে বুদ্ধিজীবী হত্যার একটা নির্মোহ বিচারের দাবি করেছেন আজকে যারা ফুল দিতে গিয়েছেন, রাজনৈতিক দলগুলোর নেতারা বেশি, এই নির্মোহ বিচারটা আসলে কীরকম? বিচার তো বিচার, বিচার মানেই কিন্তু ন্যায় বিচার, সেখানে নির্মোহ আর মোহগ্রস্ত বিচারের কোনো প্রশ্ন নেই। আমরা যদি অন্যায় বিচার করি, অন্যায়ভাবে কাউকে নির্দোষী মানুষকে যদি শাস্তি দেয়, সেটা হচ্ছে বিচার না, সেটা হচ্ছে ব্যবহার, পুঁজি করা, হাতিয়ার করা। তো যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, যারা আমাদের শ্রেষ্ঠ মানুষ, তাদের বিচার নিয়ে
আমার মনে হয় যে সেটি করা উচিত না কোনোভাবেই। আপনি যদি কিছু বলেন শেষে দিকে সেটা হচ্ছে যে দেখুন, যে কোনো অন্যায়ের বিচার হওয়া উচিত, এবং আমরা এখনও সেইভাবে তথ্যগতভাবে এভিডেন্স হিসাবে আমরা খুব ভালো করে জানি না কোন ব্যক্তিটি কিভাবে সেই সব ঘটনার সঙ্গে জড়িত হয়েছিল। সবার আগে দরকার একটা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ তদন্ত, এবং তদন্তের ভিত্তিতে অভিযোগ গঠনের ভিত্তিতে আপনার বিচার, সেটা হওয়া উচিত। এবং সেটা যদি না হয় তাহলে একটা জিজ্ঞাসা কিন্তু থেকেই যাবে। তারপরে আসেন, শুধু এখন আমরা বাংলাদেশে কত বিচারের কথা বলবো। আপনার মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে কেউ বলছেন 40,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে, অমুক তমুক ইত্যাদি অনেক কথা, গুম খুনের ব্যাপারটাও আসে। তো এগুলিরও কি বিচার হওয়া উচিত না? এই প্রশ্নগুলো কিন্তু থাকে। রক্ষী বাহিনীর যে অত্যাচার হয়েছিল সেটারও কি একটা জবাবদিহিতার প্রয়োজন নাই? এই প্রশ্নগুলো কিন্তু আছে। জি, আমরা একদম শেষ সময় চলে এসে আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ এক্সট্রার আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছে। আগামী পর্ব আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।